প্রিয় দর্শক, আজ 11 এপ্রিল বিশ্ব পার্কিনসন দিবস। এরই প্রেক্ষিতে আমাদের আজকের আলোচনার বিষয় পার্কিনসন্স ডিজিজ। দর্শক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টরস চেম্বার। সাথে আছি আমি ডাক্তার শর্মিলা হুদা শাওন। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজ আমরা পার্কিনসন্স ডিজিজ সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS-এর জবাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। পার্কিনসন্স ডিজিজ সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের নিউরোলজি ডিপার্টমেন্টের কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ ওয়াহিদুর রহমান। স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা অনুষ্ঠানে। ধন্যবাদ। কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? জি ভালো। আজকে যেহেতু বিশ্ব পার্কিনসন দিবস, এই দিবসটি ঘিরে আপনাদের স্কয়ার হসপিটালে কি কি ধরনের আয়োজন ছিল? ধন্যবাদ। এই বিষয়ে আপনার সাথে কথা বলার আগে আমার পার্কিনসন্স ডিজিজ পেশেন্ট যারা বসে আছে এই অনুষ্ঠানের সামনে তাদেরকে একটু শুভেচ্ছা জানিয়ে নিই। নিশ্চয়ই। আমি জানি আমার পার্কিনসন্স ডিজিজের অনেক রোগী টিভির স্ক্রিনের সামনে বসে আছেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার গল্প শুরু করছি। ধন্যবাদ। জি, আপনাদের আয়োজন সম্পর্কে বলুন। ব্যাপক ভিত্তিক আয়োজন ছিল স্কয়ার হসপিটালে। আমরা পার্কিনসন্স ডিজিজ, বিশ্ব পার্কিনসন্স ডিজিজ দিবসটিকে উদযাপনের জন্য ব্যাপক ভিত্তিক প্রোগ্রাম নিয়েছিলাম। মূল উদ্দেশ্য ছিল, যেহেতু আমি গত 1.5 বছরে অনেক সংখ্যক রোগী পেতে যাচ্ছি, আমার কাছে মনে হয়েছে যে এই রোগের উপর জনসচেতনতা তৈরি করাটা খুব জরুরি। এই কারণে আমি 9টা থেকে 12টা 1টা পর্যন্ত আমাদের প্রোগ্রাম ছিল। 9টা থেকে 10টা আমরা ডাক্তারদের মধ্যে CME আয়োজন করেছিলাম, যেখানে তথ্যের আদান প্রদান এবং জ্ঞান শিক্ষামূলক কথাবার্তা ছিল। সেখানে আমার যার কাছ থেকে আমার পার্কিনসন্স ডিজিজের হাতেখড়ি হয়েছিল, ডক্টর আলেসান্দ্রো ডি রকো, নিউ ইয়র্ক থেকে উনি সরাসরি যুক্ত হয়েছিলেন এবং তিনি আমাদের মাঝে স্পিচ দিয়েছিলেন। এর পরের সেশনটা ছিল রোগীদের অংশগ্রহণে, তাদের ইন্টারঅ্যাক্টিভ সেশনের মধ্য দিয়ে আজকে যেমন আমরা প্রশ্ন উত্তর করছি, তারাও সেই প্রশ্ন উত্তরের মাধ্যমে অনেক কিছু জেনেছে এবং তাদের জন্য বিশেষ আয়োজন ছিল। খুবই প্রাণবন্ত একটা ডে আমরা পার্কিনসন্স ডিজিজ আক্রান্ত রোগীদের সাথে নিয়ে উদযাপন করেছি। আচ্ছা, পার্কিনসন্স ডিজিজ এই নামটা যেমন যারা পার্কিনসন ডিজিজে আক্রান্ত তারা হয়তো এটা সম্পর্কে অনেক ভালো জানেন, কিন্তু অনেকেই হয়তো আবার জানেন না। সবার জন্য একটু বুঝিয়ে বলবেন কি যে আসলে এই ডিজিজটা কি? আপনি ঠিকই বলেছেন যে আমি যখন কোনো রোগীকে পরীক্ষা নিরীক্ষা করে মানে ডিসক্লোজ করি যে আপনার একটা রোগ হয়েছে, হয়তো এই নামটা আপনার কাছে অপরিচিত, এই রোগের নাম হচ্ছে পার্কিনসন্স ডিজিজ। আসলেই রোগী এবং রোগীর যে আত্মীয় স্বজন তারা বলে এই রোগের নাম তো আমি কখনোই শুনিনি। তারপর আমাকে আবার একটু বুঝিয়ে বলতে হয় যে পার্কিনসন্স আসলে একজন ব্যক্তির নাম, তার নামানুসারেই এই পার্কিনসন্স ডিজিজটা নাম হয়েছে, কারণ উনি এই রোগ নিয়ে প্রথম আবিষ্কার করেছিলেন এই ধরনটা। আমি যদি আবিষ্কার করতাম তাহলে আমার এই রোগের নাম হয়ে যেত ওয়াহিদস ডিজিজ। আমি তাদেরকে অনেক সময় যোগ করি এবং তারাও হাসে। সো আসলে এই রোগটা হচ্ছে একটা মুভমেন্ট ডিসঅর্ডার। মুভমেন্ট ডিসঅর্ডার হচ্ছে 2 ধরনের মুভমেন্ট ডিসঅর্ডার। একটা হচ্ছে কম গতির মুভমেন্ট ডিসঅর্ডার, আর একটা হচ্ছে বেশি গতির মুভমেন্ট ডিসঅর্ডার। পার্কিনসন্স ডিজিজ হচ্ছে কম গতির মুভমেন্ট ডিসঅর্ডার। এই রোগে আসলে হয় কি, ব্রেইনের যে মধ্য মস্তিষ্ক আছেন আমাদের, ওখানে সাবস্টেন্সিয়া নাইগ্রা নামে একটা কালো রঙের একটা স্ট্রাকচার থাকে। পরীক্ষার মধ্যে দেখা যায় যে পার্কিনসন্স ডিজিজ হলে ওই স্ট্রাকচার ক্ষয় হয়, ওই জায়গাটার ক্ষয় হয়ে যায়। ইম্পর্টেন্ট ইনফরমেশন হলো ওই জায়গা থেকে ডোপামিন নামক একটা হরমোন বের হয়। এই ডোপামিনকে অনেকেই হরমোন অফ জয় নামে চেনে। ওয়ান অফ দ্য হরমোন যা আমাদের মুডকে কন্ট্রোল করে, মেমোরিকে কন্ট্রোল করে, আমাদের সজাগ অবস্থাকে ঠিক রাখে, নিয়ন্ত্রণ রাখে, এবং আমাদের ঘুম, আমাদের স্বপ্ন, আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমকে কন্ট্রোল করে। এটা গেল হচ্ছে মাংসপেশির বাইরের কিছু
এছাড়া আমাদের মাংসপেশিকে সে উৎসাহিত করে চলার জন্য এই ডোপামিন। কাজে আপনি বুঝতেই পারছেন যে এই ডোপামিনের যদি ঘাটতি হয় তাহলে এই সমস্ত ফাংশনগুলি ডিটোরিয়েট করে। লাইক ইনসুলিনের অভাব হলে যেমন ডায়াবেটিস হয়, ডোপামিনের অভাব হলে পার্কিনসন্স ডিজিজ হয়। আচ্ছা, আমি একটা ইন্টারেস্টিং বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। যেহেতু আমি একজন ফার্মাকোলজিস্ট, আমি মেডিকেল স্টুডেন্টদের এই বিভিন্ন ডিজিজ রিলেটেড ওষুধ পড়ানোই আমার কাজ। সেখানে আমি অনেককেই বলতে শুনি যে পার্কিনসন্স ডিজিজ এটা এত গুরুত্বপূর্ণ না, কিংবা এই রোগের সাথে যে ওষুধগুলো জড়িত সেটা নিয়ে এত প্রশ্ন করার কিংবা কোনো পরীক্ষায় প্রশ্ন রাখার তেমন কোনো অবকাশ নেই। আসলে এটার চিত্রটা কীরকম আমাদের দেশে? আপনি একটা ভাইটাল পয়েন্ট তুলে ধরেছেন। যেহেতু বাংলাদেশে পার্কিনসন স্পেশালিস্ট অপ্রতুল, সেই কারণে আসলে পার্কিনসন্স ডিজিজ যারা আক্রান্ত, আসলেই পার্কিনসন্স ডিজিজ আছে কিন্তু আনডায়াগনোসড থেকে যাচ্ছে। যদিও বা কোনো ক্ষেত্রে ডায়াগনোসড হয়, তারা আন্ডার ট্রিটেড থাকে এবং উপযুক্ত ট্রিটমেন্ট, মেডিসিন ছাড়া অন্য কোনো এটার যে ব্যাপক ভিত্তিক ট্রিটমেন্ট আছে সেগুলো তারা বঞ্চিত হয়। আপনাকে আমি এইটুকু বলতে পারি যে ধরুন এই দেশে যেহেতু পার্কিনসন স্পেশালিস্টরা খুব ব্যাপক ভিত্তিক নেই, তাই এই দেশের ডেটাটাও অত ব্যাপক ভিত্তিক নেই যে কতজন রুগী। কিন্তু এই ক্ষেত্রে আপনি একটা ওয়ার্ল্ড গ্লোবাল পুলড ডাটাকে ব্যবহার করতে পারেন। দেখা গেছে যে সারা বিশ্বে 1000 মানুষের মধ্যে 1.5 জন রুগী পার্কিনসন আক্রান্ত। তাহলে বাংলাদেশের জনসংখ্যা যদি আপনি ওভারঅল 20 কোটি ধরেন, তাহলে বাংলাদেশে অ্যাটলিস্ট 3 লাখের বেশি পার্কিনসন্স ডিজিজ আছে। সো আমি আপনাকে বরং উৎসাহিত করব যে ফার্মাকোলজিতে আপনি পার্কিনসন্স ডিজিজের যে মেডিসিনগুলো আছে সেগুলো নিয়ে ছাত্রদেরকে দক্ষ করে তুলুন, তাহলে উপকার হবে অনেক। নিশ্চয়ই। এই পার্কিনসন্স ডিজিজের কারণ কি? এটা কি বংশগত কিংবা অন্য কোনো কারণ আছে কি? ধন্যবাদ। পার্কিনসন্স ডিজিজ হচ্ছে ওই যে বললাম যে সাবস্টেন্সিয়া নাইগ্রা বা মধ্য মস্তিষ্কের ক্ষয়জনিত রোগ। ক্ষয়টা কেন হয় 86% ক্ষেত্রে এখনও এটা ডিটেক্ট করা যায়নি, বাট ব্যাপক ভিত্তিক রিসার্চ চলমান আছে। আর 14% ক্ষেত্রে এটা জেনেটিক। কাজেই 86% ক্ষেত্রে ইডিওপ্যাথিক। এটার অর্থ হচ্ছে যে আই ডু নট নো দ্য কজ, বাট দেখা গেছে যে পরিবেশগত কিছু ফ্যাক্টর, যেমন মনে করেন ইউজ অফ পেস্টিসাইডস, দূষিত ধোঁয়া, কালো ধোঁয়া, এইগুলো আমাদের পার্কিনসন্স হওয়ার কারণ হতে পারে, যেহেতু এগুলো ওই ক্ষয়ের কারণ হতে পারে। আচ্ছা, কাজে আমাদের খুব সচেতন থাকতে হবে। আমি যেটা আমরা উল্লেখ করেছি বিশেষ করে পার্কিনসন্স দিবসের জন্য, এটা আমাদের জনগণের প্রতি একটা বক্তব্য যে আপনারা পেস্টিসাইড থেকে দূরে থাকুন, কিংবা পেস্টিসাইড যারা ব্যবহার করছে আজকে খাদ্যে তাদেরকে প্রতিরোধ করুন। আর হচ্ছে যে কালো ধোঁয়া যারা ছড়াচ্ছে গাড়িতে, দূষিত ধোঁয়া যারা ছড়াচ্ছে গাড়িতে, তাদেরকে রোধ না করতে পারলে সারা বিশ্বের মতো বাংলাদেশেও এই যে পার্কিনসন্স ডিজিজটা ক্রমবর্ধমান হয়ে যাবে। আপনি শুনে অবাক হবেন যে সারা বিশ্বে গত 2 বছরে অতি দ্রুত পার্কিনসন্স ডিজিজ বাড়ছে। আপনি যদি ডেটা লক্ষ্য করেন, 2019 সালে পার্কিনসন্স ডিজিজ ছিল 85 লক্ষ। মাত্র 2 বছরে 2021 সালে সেটা হয়েছে 1,17,00,000। আচ্ছা, দ্বিগুণ বাড়ছে গত 2 বছর। কাজে এগুলোর কারণ হচ্ছে যে এই পরিবেশগত দূষণ, যে বিষয়ে যারা দূষণ করছে তাদেরকে রোধ করা উচিত, এবং তাদেরকে ভাবা উচিত তাদেরও আত্মীয় স্বজন, মা বাবা আক্রান্ত হতে পারে। এই পার্কিনসন্স ডিজিজ হবার ঝুঁকি কাদের বেশি থাকে? আনফরচুনেটলি পুরুষদের একটু বেশি হয়। আচ্ছা, 1.5 দেড় গুণ, 1:1। সো পুরুষদের একটু বেশি হয়, মহিলাদের একটু কম হয়। এটা সারা বিশ্বেই প্রচলিত তথ্য। আমি গত 1.5 বছর যাবৎ এখানে প্র্যাকটিস করতেছি। আমি মোটামুটি 350 মতো রোগী পেয়েছি। আমার ডেটা হচ্ছে পুরুষ এবং মহিলা
লাইক 198 ভার্সেস 162, 1.4:1। আচ্ছা, মানে আপনি যে পরিসংখ্যানটা দিয়েছিলেন এটা আমার স্কোয়ারের পরিসংখ্যান। আমি যেহেতু পার্কিনসন্স ডিজিজ স্পেশালিস্ট সেই জন্য আমি ডাটা তৈরির কাজ পাশাপাশি চালিয়ে যাচ্ছি, আচ্ছা, যাতে ন্যাশনালি বাংলাদেশের কোনো উপকার হয়। নিশ্চয়ই। আর অন্য কোনো কেউ আছে, কোনো গ্রুপ যাদের হবার ঝুঁকি বেশি পার্কিনসন্স ডিজিজ? আরেকটা জিনিস আপনি বলতে পারেন জেনেটিক একটা কজ। সাধারণত এই রোগটা হয় হচ্ছে বয়স্কদের, এটা ওল্ড এজ ডিজিজ। সাধারণত কত বছর বয়সের পর? 4% ক্ষেত্রে দেখা যায় যে মোর দেন 50 ইয়ার্স, বাট মেজরিটি অফ দ্য কেসেসে অ্যারাউন্ড 60s। আমার পেশেন্ট পুলেও দেখা যাচ্ছে যে অ্যাভারেজ এজ হচ্ছে 62, সো গ্লোবাল ডেটার সমান। আর এছাড়া জেনেটিক কারণে বলেছিলাম না 14% ক্ষেত্রে জেনেটিক কারণে হয়, সেই ক্ষেত্রে আপনার এটা চাইল্ডহুডে দেখা দেবে সিমটমগুলো। লাইক আমার দেখা বর্তমান বাংলাদেশে এখানে যে জেনেটিক কজের রোগী তার বয়স 21। সো আর আমি আমেরিকাতে যে ইন্টারেস্টিংলি ওই পেশেন্টটাও ছিল বাংলাদেশের বংশোদ্ভূত, তার শুরু হয়েছিল 15 বছর বয়স থেকে। সো জেনেটিক কারণ হলে চাইল্ডহুড থেকে হয়। আর রেগুলার ইডিওপ্যাথিক কজ, এটা 86% ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বয়স হলে পরে অ্যাভারেজ 60 ইয়ার্স। আচ্ছা, সাধারণত পার্কিনসন্স ডিজিজ যদি কারো হয়ে থাকে সেক্ষেত্রে লাইফ এক্সপেক্টেন্সি বা কতদিন বাঁচতে পারেন একজন? এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। যদিও বা পার্কিনসন্স ডিজিজ একটা ব্যাপক ভিত্তিক সিমটম সম্বলিত ডিজিজ, এইটা বাই ইটসেলফ এটা লাইফকে করে না, এটা মৃত্যুমুখে ধাবিত করে না। কিন্তু এইটার মৃত্যুমুখে ধাবিত হওয়ার কারণ হচ্ছে এটাকে প্রপারলি ম্যানেজ না করতে পারা। আচ্ছা, তার মানে একটা জটিলতা হতে পারে যে এটার যদি চিকিৎসা ঠিকমতো না করা হয়, সঠিকভাবে না হয় এবং সঠিক সময়ে না হয়, তাহলে জটিলতা হবে। সেক্ষেত্রে আপনি হয়তো বলতে পারেন আদার মেডিকেল কজগুলোর তাকে জাকিয়ে তুলবে। লাইক আপনি যদি সঠিকভাবে চিকিৎসা না করেন, অতি দ্রুত ক্ষয় হয়ে যাবে ডোপামিন ফ্যাক্টরিটা, যেটা আমি আমার রোগীদেরকে বলি। তাহলে কি হবে, সে বেড রিডেন হয়ে যাবে। আর বেড রিডেন হয়ে গেলে তো নানান রকমের মেডিকেল কোমরবিডিটিসগুলো তাকে জেঁকে বসবে। সে শুয়ে থাকবে, এক্সারসাইজ করতে পারবে না, তার বেড শুর হবে, এই হবে, সে ইনফেকশন হবে, ওই কারণে তার মৃত্যু হতে পারে। কিন্তু বাই ইটসেলফ পার্কিনসন্স ডিজিজ মৃত্যুমুখে ধাবিত করে না, যদি প্রপারলি এবং প্রপার সময়ে চিকিৎসা হয়। জি, আমরা পার্কিনসন্স ডিজিজ অনেকবার আমরা উচ্চারণ করেছি আমি এবং আপনি, কিন্তু সাধারণ দর্শকের আসলে বোঝা উচিত যে পার্কিনসন্স ডিজিজ কখন বুঝবো, লক্ষণ কি, তাদের জন্য যদি একটু বলেন। একটু বড় উত্তর। নিশ্চয়ই। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের দেশে পার্কিনসন্স ডিজিজ যারা ফ্যামিলি মেম্বার আছে তারা তো আর সেই নামে চিনবে না, কিন্তু তাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে। যেমন আমরা অনেক সময় স্ট্রোক ক্ষেত্রে বলি, হেই যদি আপনি দেখেন যে ফেস বেঁকে গেছে, এক সাইড অবশ হয়ে গেছে, কথা বলতে অসুবিধা হচ্ছে, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসুন। আমি আমার ভাই বোনদেরকে বলবো যে যদি দেখেন যে আপনার বাবা মামা স্লো মুভমেন্ট হচ্ছে, মাসেলগুলো রিজিড হয়ে যাচ্ছে, তার ভয়েস ভলিউমটা আগের থেকে একটু কমে যাচ্ছে, তার হাঁটতে অসুবিধা হচ্ছে, স্লো মুভমেন্ট, একটু একটু করে পা বাড়াচ্ছে, এছাড়া যদি দেখেন যে তার বসা থেকে দাঁড়ালে মাথা ঘুরায়, কিংবা ঘুমের মধ্যে কথা বলে, ঘুমের মধ্যে স্বপ্নে রিয়াকশন করে, লাইক হাত নাড়াচাড়া করে, যার কারণে বেড পার্টনার হয় হাতে হিট পায় অথবা পায়ে লাথি খায়, এই ধরনের হলে, একটু মেমোরি যদি শর্ট হতে থাকে, একটু এফেক্টেড হয়, যদি অযথাই স্ট্রেসড হয়, অ্যাংজাইটি, যে বিষয়ে দুশ্চিন্তা করার কথা না অযথাই দুশ্চিন্তা করে, কিংবা ব্যাপক ভিত্তিক কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হয়, অথবা মনে করেন যে টিভির সামনে বসিয়ে দিয়েছেন, সে টিভি না দেখে ঝিমাচ্ছে, ডে টাইম স্লিপিনেস হয়, তাহলে আমি আমার ভাই বোনদেরকে বলবো যে আপনারা একটু অ্যালার্টেড হন,
প্রবাবলি আপনার বাবা মা বা যাকেই দেখেন ফ্যামিলি মেম্বার পার্কিনসন্স রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। একটু চেক করিয়ে নিন একজন পার্কিনসন স্পেশালিস্টের কাছে। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু তার ফোনটা নিই। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি সাহেল বলছি উত্তরা থেকে। জি, আচ্ছা, আমার একটু স্যারের কাছে জানার ছিল, একটা কনফিউশন আছে যে ব্রেন স্ট্রোক এবং পার্কিনসন ডিজিজ এটা কি একই রোগ কিনা, অথবা একটু যদি বলতে চাই যে পার্কিনসন যদি কারো হয় সেক্ষেত্রে তার ব্রেন স্ট্রোক হতে পারে কিনা, অথবা স্ট্রোক হলে পার্কিনসন হতে পারে কিনা। ধন্যবাদ, আপনার প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট। ব্রেন স্ট্রোক এবং পার্কিনসন্স ডিজিজ দুটি আলাদা ডিজিজ। ব্রেন স্ট্রোক হয় হচ্ছে ব্রেনের যে রক্তনালী হয় ব্লক হয়ে অথবা রক্তক্ষরণ হয়ে ব্রেনের যে কোনো জায়গাতে। আর পার্কিনসন্স ডিজিজ হচ্ছে ক্ষয় রোগ। আমরা নির্দিষ্ট কারণ জানি না, কিন্তু মধ্য মস্তিষ্কের একটা জায়গায় কিংবা বেজাল গ্যাংলিয়া কিংবা সাবস্টেন্সিয়া নাইগ্রাতে ক্ষয়ের কারণে এটা হয়। তবে এক ধরনের পার্কিনসন্স ডিজিজ আছে যেটাকে আমরা ভাস্কুলার পার্কিনসন্স ডিজিজ বলি। ওইটা হচ্ছে সেকেন্ডারি পার্কিনসন্স ডিজিজ, অর্থাৎ যদি স্ট্রোকটা এমন জায়গায় হয় যেখানে ডোপামিনার্জিক সিস্টেমটা এফেক্টেড হয়েছে, সেই ক্ষেত্রে আপনার স্ট্রোকের সিমটম হিসাবে স্লোনেস দেখা দিবে। এটাকে আমরা বলি পার্কিনসনিজম, কিন্তু এটা বাই ডেফিনেশন ইটস নট এ পার্কিনসন্স ডিজিজ। তবে আমাদেরকে ওই চিকিৎসার এক পর্যায়ে ওইটা এক্সক্লুড করতে হয় বাই ডুইং এন এমআরআই, যে আসলে তার কি ভাস্কুলার কোনো ডোপামিনার্জিক সিস্টেম এফেক্টেড হয়ে এটা হলো, নাকি ওই সাইডটা ঠিক আছে, তার আসলেই পার্কিনসন্স ডিজিজ বাই ডিজিজ ক্ষয়জনিত কারণে। আমি কি বুঝাতে পারলাম? জি, আমাদের লাইনটি কেটে গিয়েছে। দর্শকের আরেকটি প্রশ্ন ছিল যে স্ট্রোক হলে পার্কিনসন্স ডিজিজ হওয়া কিংবা পার্কিনসন্স ডিজিজ হলে স্ট্রোক হওয়া এ ধরনের কোনো সম্পর্ক আছে কিনা? না, স্ট্রোক যে কোনো সময় যে কোনো বয়সে বিভিন্ন কারণে হতে পারে। স্ট্রোক ইজ এ স্ট্রোক। রক্তনালী ব্লক হলে স্ট্রোক হবে। যেই রক্তনালী ব্লক হবে সেই রক্তনালীর ব্রেনের যে এরিয়াকে সাপ্লাই করে তার সিমটম হবে। এটা সাডেন থিং। আর পার্কিনসন্স ডিজিজ হলেই স্ট্রোক হবে কিংবা স্ট্রোক হলে পার্কিনসন্স ডিজিজ হলেই স্ট্রোক হবে এটা সত্য না, কিন্তু স্ট্রোক হলে পার্কিনসনিজম হতে পারে যদি ডোপামিনার্জিক সিস্টেমটা এফেক্টেড হয়। আচ্ছা, আমরা লক্ষণ সম্পর্কে জেনেছি যে পার্কিনসন্স ডিজিজের লক্ষণগুলো কী কী। এটার সাথে কি অন্য কোনো উপসর্গ জড়িত আছে, যেমন পার্কিনসন্স ডিজিজ হলে ডিমেনশিয়া বা স্মৃতিশক্তি হ্রাস পাওয়া কিংবা এ ধরনের কিছু? সো আমি আগেই বলেছি যে পার্কিনসন্স ডিজিজের লক্ষণগুলো ব্যাপক ভিত্তিক। এটা একটা আমব্রেলার মতো বিশাল বটবৃক্ষ। প্রধান দুইটা ভাগ হচ্ছে যে মাসেল এফেক্টেড হয়, আর হচ্ছে কিছু সিমটম হচ্ছে মাসেল অর্থাৎ মাংসপেশি সম্বলিত সিমটম, আরেকটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম সম্বলিত বা নন মাংসপেশি সম্বলিত সিমটম। এখন নন মাংসপেশি সিমটমগুলো হচ্ছে আমি বললাম যে বসা থেকে দাঁড়ালে মাথা ঘোরে। কেন? কারণ হচ্ছে যে তার অটোনমিক নার্ভাস সিস্টেম কন্ট্রোল করতে ডোপামিন, এখন ডোপামিন কম হয়েছে, তো তাই ওই যে বসা থেকে দাঁড়ালে যে ব্লাড প্রেশার হঠাৎ ড্রপ হয়ে যায়, সবারই হয়, কিন্তু আপনার আমার একটা অটোনমিক নার্ভাস সিস্টেম কুইকলি উইদিন সেকেন্ড অর ফ্র্যাকশন অফ সেকেন্ড ওইটাকে ওভারকাম করতে পারে। পার্কিনসন্স ডিজিজের যেহেতু ডোপামিনার্জিক সিস্টেমটা উইক, তাই ওই বসা থেকে দাঁড়ালে হঠাৎ যে ব্লাড ড্রপটা হয় এটাকে কোপ আপ করার কেউ থাকে না। তাই ব্লাড প্রেশার ড্রপ হওয়ার কারণে মস্তিষ্কে যে রক্ত সাপ্লাই কম হলো সেই কারণে মাথা ঘোরে। তার যেহেতু ডোপামিন মুডকে এফেক্ট করে, তাই ডোপামিন কম হলে অ্যাংজাইটি, স্ট্রেস হয়, মেমোরিও কিছু এফেক্টেড হয়। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এই স্লোনেস হওয়ার আগে মেমোরি প্রবলেম ছিল না স্লোনেস হওয়ার পরে মেমোরি প্রবলেম হলো। স্লোনেস হওয়ার আগে যদি মেমোরি প্রবলেম হয় এটা একটু অন্য ধরনের রোগ, এটা একটু ডিমেনশিয়ার দিকে যায়। কিন্তু স্লো হওয়ার পরে যদি তার মুভমেন্ট প্রবলেম হয়, দ্য মেমোরি প্রবলেম হয়, তাহলে বুঝতে হবে যে এই মেমোরি প্রবলেমটা
পার্ট অফ পার্কিনসন্স ডিজিজ। কাজে আমরা যখন চিকিৎসা করব তখন শুধুই একটা ডোপামিন দিয়ে তাকে ছেড়ে দিব না। কখন একজন মনে করবেন যে তার আসলে এই লক্ষণ কিংবা কোন মাত্রায় থাকলে ডাক্তারের কাছে যাওয়া উচিত? ভালো প্রশ্ন। সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে যেহেতু এটা বয়স্কদের রোগ, আমি প্রথমেই বলবো যে সকল সন্তানের উচিত বয়স্ক পিতামাতার চোখের দিকে মুখের দিকে খেয়াল রাখা, কারণ ফেস একটা ইম্পর্টেন্ট জায়গা পার্কিনসন্স বোঝার জন্য। ফেসের মধ্যে যে ইউজুয়াল ফেশিয়াল এক্সপ্রেশন, আনন্দে আনন্দিত হওয়া, দুঃখে মুখের অবয়বের মধ্যে যে একটা দুঃখ ভাব প্রকাশিত হওয়া, সেটা কিন্তু ব্লার্ড হয়ে যায় পার্কিনসন্স ডিজিজের ক্ষেত্রে। এটাকে আমরা বলি মাস্ক ফেসিস। এটাও একটা লক্ষণ। যদি সন্তানরা তার বাবা মায়ের মুখের দিকে একটু খেয়াল রাখে তাহলে বুঝতে পারবে যে এই চেঞ্জটার জন্য না একজন ডাক্তারকে দেখাই। এছাড়া ওই যে বললাম যে গতি কমে যাওয়া, মাসেলগুলোকে রিজিড হওয়া, অযথা মাসেলের মধ্যে পেইন হওয়া, মাসেলগুলো সোর ফিল করবে, সন্তানের কাছে বললে তাদের উচিত ডাক্তারের কাছে পরামর্শ নেওয়া। কিংবা ঘুমের মধ্যে কথা বলা। আমি একটা ওয়ার্নিং সাইন বলতে চাই। ধরেন মাংসপেশির কোনো সিমটম নাই, প্রকৃত পার্কিনসন্স ডিজিজ প্রকাশিত হওয়ার অ্যাটলিস্ট 10 বছর আগে দেখা গেছে যে এই যে ঘুমের মধ্যে কথা বলার লক্ষণটা শুরু হয়। কাজে আমি বলবো যে কোনো বাপ মাকে যদি কোনো সন্তান দেখে যে ঘুমের মধ্যে কথা বলছে কিংবা ঘুমের মধ্যে ফাইট করছে, রিয়াকশন করছে স্বপ্নের, তাহলে ডাক্তারের শরণাপন্ন চিকিৎসার দিকে চিন্তা করা উচিত। আপনার এই যে ঘুমের মধ্যে কথা বলা, এই জিনিসটা তো অনেক কমন, এটা অনেকের মধ্যেই দেখা যায় যে ঘুমের মধ্যে কথা বলে অনেকে। তো সেটা যদি পার্কিনসন্স ডিজিজের সাথে যদি ওরকম না হয়, মানে আমরা যেটা বুঝতে পারছি যে হাঁটা চলা অসুবিধা কিংবা মাংসপেশির যে অসুবিধা, সেটার সাথে যদি রিলেটেড না হয়, শুধুমাত্র ঘুমে কথা বলার জন্য, আমি জানি না আমাদের আজকের অনুষ্ঠান থেকে নিশ্চয়ই আমাদের দর্শকরা এই বিষয়টি সম্পর্কে জানবেন এবং আরও সচেতন হবেন, আমি আশা করব। যখনই কি একজন আপনার কাছে নিয়ে আসে কোনো পার্কিনসন্স ডিজিজ আক্রান্ত কোনো রুগীকে, সেক্ষেত্রে আপনারা রোগটা শনাক্তকরণ করেন কিভাবে? কি কি ধরনের টেস্ট করে থাকেন আপনারা? So Parkinson's disease is about 85% ক্ষেত্রে it's a clinical diagnosis. লক্ষণ, হিস্ট্রি। আমি একটা কথা এখনো উচ্চারণ করি নাই, আমি দুঃখিত, যে ট্রেমার, যে কাঁপুনি, এক ধরনের রেস্টিং ট্রেমার দেখা যাবে। হাত এখানে প্লেস করে আছেন, হাতটা এভাবে নড়ছে, এটা দিয়ে প্লাস এর সাথে রিজিডিটি, দ্য ব্র্যাডিকাইনেশিয়া, হাত এভাবে মুভমেন্ট করলেই আপনি বুঝতে পারবেন যে তার হাতটা স্লো মুভ করছে নাকি দ্রুত মুভ করতে পারছে। আর একটা জিনিস হলো যে পার্কিনসন্স ডিজিজটা একটা এসিমেট্রিক ডিজিজ, এক সাইডে সিমটমগুলো একটু বেশি হবে। সো এইভাবে ক্লিনিক্যাল এক্সামিনেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। 85% ক্ষেত্রে অথবা 90% ক্ষেত্রে ওইটাই ডায়াগনোসিস। বাংলাদেশে অ্যাভেলেবল নাই, কিন্তু বিশ্বে অন্যান্য দেশে, ইউএসএতে অ্যাভেলেবল হচ্ছে একটা স্ক্যান, ড্যাট স্ক্যান বলে, ডোপামিন ট্রান্সপোর্টার স্ক্যান। এটা দিয়ে যদি ধরেন আপনি একদম আর্লি স্টেজে নিয়ে আসছেন, কনফিউশন যে এটা কি আসলে আসছে কি নাই, এই ধরনের ক্ষেত্রে ওই স্ক্যানটা দিলে স্ট্রেইট বোঝা যায় যে ডোপামিনার্জিক সিস্টেমের মধ্যে একটা, এইটা ভালো, এই সাইড খারাপ, একটু কম। এই স্ক্যানটা বাংলাদেশে নাই। আমাদের কোয়ালিফাইড রেডিওলজি ডিপার্টমেন্ট সারা বাংলাদেশে খুঁজে দেখেছে, গামা রে ব্যবহার হয় বলে এটা এই দেশে এখনও প্রচলিত না। কিন্তু দরকারও নাই খুব বেশি, কারণ ক্লিনিক্যালি আপনি 95% ক্ষেত্রে বুঝতে পারছেন পার্কিনসন্স ডিজিজ। আমি অনেক সময় কনফিউশন যদি হয় যে ইন অর আউট, তখন আমি ক্লিনিক্যাল চ্যালেঞ্জ দিই, লিভোডোপা চ্যালেঞ্জ। লিভোডোপা মেডিসিন দিলে যদি দেখা যায় যে তার সিমটমগুলো বেটার হয়, এই অ্যাপ্রোচে আমি ডায়াগনোসিস করি একেবারে প্রাইমারি মিনিমাল মাইল্ড কেসগুলো। আচ্ছা, আর যেটা নাকি এক্সপোজড, আমরা এটা নিয়ে আরো কথা বলি। আমাদের একজন দর্শক আছেন, আমরা একটু তার কথাটা শুনে নিই। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। জি, আমি প্রফেসর ডক্টর মামুনুর রশিদ বলছি, জি, ধানমন্ডি থেকে। জি, আমি তো ডাক্তার সাহেবের সঙ্গে একটা ব্যাপারে একটু জানার জন্য
প্রশ্ন করলাম? বলুন। জি নিশ্চয়ই। ডাক্তার সাহেব, আমার প্রশ্নটা হচ্ছে যে সে ধরেন একজন হার্টের পেশেন্ট, উনি মানে ক্লোপিডগ্রেল খাচ্ছেন লং রান, তো তার এই মেডিসিনটা ব্লাড থিনার বা অ্যান্টিপ্লেটলেট ওষুধটা খাওয়ার কারণে তার ধরেন ওই ব্রেন স্ট্রোক বা এই ধরনের এটা ইস্কুমিক যে চেঞ্জ ব্রেনে হয়, এটার কোনো পার্সেন্টেজ ধরেন কমে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? দেখুন, আপনি হার্টের কারণে যে আপনি অ্যান্টিপ্লাটিলেট মেডিসিন যেটা আপনি মেনশন করলেন, ক্লোপিডগ্রেল খাচ্ছেন, এইটা আপনার এটা একটা ব্লাড থিনার, এটা ব্লাডকে থিন করবে এবং যেটুকু হার্টের রক্তনালী ব্লক হয়েছে ফার্দার ব্লককে প্রিভেন্ট করবে। হ্যাঁ, যদি তার এটা ঝুঁকিটা মানে রিস্কটা মানে কম থাকবে কিনা এটা? না, এই ধরনের স্টাডি আছে কিনা? না, এই ধরনের কোনো স্টাডি নেই। কিন্তু ওই আপনার এই যে অ্যান্টিপ্ল্যাটিলেট যেটা, সেটা স্ট্রোক হলেও এই ইসকেমিক স্ট্রোক হলেও এটা দিয়ে চিকিৎসা করা হয়, সেই ক্ষেত্রে স্ট্রোকের রিস্ক কমে। পার্কিনসনের সাথে এটার সম্পর্ক এখনো আবিষ্কার হয়নি। হ্যাঁ, পার্কিনসনের সাথে না, কেউ আমি স্ট্রোকের ব্যাপারটা একটু জানতে চাচ্ছিলাম যে হ্যাঁ, ব্লাড যদি কারো স্ট্রোক হয়, ইসকেমিক স্ট্রোক, তাকে তো এই ওষুধ দেওয়া হয় যে, কারণ আপনি মনে রাখেন স্ট্রোক হয় হচ্ছে ব্রেইন অ্যাটাক, ব্রেইনের রক্তনালী ব্লক হওয়ার মাধ্যমে, আর হার্ট অ্যাটাক হচ্ছে হার্টের রক্তনালী ব্লকের মাধ্যমে। প্রিন্সিপাল একই, রক্ত থিন করার মাধ্যমে রক্তনালী ব্লককে প্রিভেন্ট করে ওইটা। জি, আমি একটু আমার দর্শকের কাছে জানতে চাচ্ছি, আপনি বলছিলেন যে আপনি একজন অ্যাসোসিয়েট প্রফেসর, আপনি কোথায় আছেন একটু বলবেন কি আমাদের? আমি রেসপিরেটরি মেডিসিনের অ্যাসোসিয়েট প্রফেসর। আমি রিটায়ারমেন্টে আসি সাতক্ষীরা মেডিকেল কলেজে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমি ছিলাম। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের প্রোগ্রামে ফোন দেবার জন্য। জি জি, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। জি, আমরা আলোচনা করছিলাম এবং আপনি বলছিলেন যে আপনি কিভাবে ডায়াগনোসিস করে থাকেন। হ্যাঁ, তো ক্লিনিক্যালি তো ডায়াগনোসিস হলো, আর যেটা একটু আমার কাছে প্রাইমারি মিনিমাল সিমটম যুক্ত মনে হয়, যেহেতু আমার কাছে ড্যাট স্ক্যান নাই, ইউএসএতে আমি ড্যাট স্ক্যান দিয়ে এগুলো ডিটেক্ট করতাম, এখানে আমি ক্লিনিক্যাল চ্যালেঞ্জ দিয়ে থাকি। আমার যদি রেসপন্স হয় তাহলে মনে করি যে এটা পার্কিনসন্স লিভোডোপা রেসপন্সিভ সিমটম, পার্কিনসন্স ডিজিজ। এখন ওই যে আমরা একটু আলোচনা করলাম না যে স্ট্রোক এর সাথে জড়িত কিনা, যে স্ট্রোক হলে পার্কিনসন্স হয় কিনা, ওই ধরনের কন্ডিশন, সেকেন্ডারি কন্ডিশনকে রুল আউট করার জন্য অনেক সময় এমআরআই হেল্প করে। তবে আপনাকে আরেকটা কথা বলে রাখি, এটা যদিও রেগুলার রেডিওলজিস্টরা দেখে না, প্যাসিভলি আমরা পার্কিনসন স্পেশালিস্টরা এমআরআই দেখেও আমরা একটা মিড ব্রেনকে একটু দেখে আমরা আঁচ করতে পারি যে এটা পার্কিনসন ডিজিজ কিনা। সেটা হচ্ছে যে আমি অনেক সময় বলি যে প্যারট বিগ একটা সাইন মিড ব্রেনে, অর্থাৎ যেহেতু মিড ব্রেনের ক্ষয়, তাই ওই মিড ব্রেনটা ক্ষয় হলে একটা পাখির ঠোঁটের মতো একটা দেখা যায়, ওইটা আমরা ইন্টারনালি ওইটা দিয়ে আঁচ করতে পারে। চিকিৎসা পদ্ধতিতে আসতে চাই যে পার্কিনসন্স ডিজিজের ট্রিটমেন্ট আপনারা কিভাবে করে থাকেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু দীর্ঘ উত্তর। সো আমি বলেছি যে পার্কিনসন্স ডিজিজ ইজ এ নিউ ফর্ম অফ লাইফ। যে মানুষটি এত উচ্ছলভাবে চলতে পারতো হয়তো ডিজিজটি হওয়ার আগে, সে এখন ধীরগতি সম্পন্ন, অনেক ক্ষেত্রে অনেক কাজে তার সহায়তা লাগে। এটার লক্ষণগুলিও কিন্তু একটি লক্ষণই শেষ হয়ে যায় না, কাজে চিকিৎসাটাও হতে হবে ব্যাপক ভিত্তিক। আমি বলবো কি, পার্কিনসন্স ডিজিজ হলে একটি সিনডোপা কিংবা লিভোডোপা পার্কিডোপা দিয়েই চিকিৎসা শেষ হয়ে যায় না, মেডিসিন দিতে হয়। লাইক আমি যে কথাগুলো বললাম, মানে ডোপামিন ইটসেলফ অথবা ডোপামিনকে স্টিমুলেট করে এই ধরনের মেডিসিন, কিন্তু ওইটাই সব নয়। আমি চিকিৎসকদেরকে উৎসাহিত করব যে আপনারা রোগীদেরকে তাৎক্ষণিকভাবে এক্সারসাইজের প্রতি এনকারেজ করুন, আপনারা থেরাপির প্রতি এনকারেজ করুন। কারণ হচ্ছে চিকিৎসা মেডিসিন সেটা পার্কিনসন্স ডিজিজের সিমটম কমায়, কিন্তু ওই যে বললাম যে গ্র্যাজুয়ালি ডোপামিন ফ্যাক্টরিটা ক্ষয় হয়,
রাসাজিলিন নামে একটি মেডিসিন স্টাডি হয়েছিল ইউএসএতে, এইটা ছাড়া আর কোনো মেডিসিন পার্কিনসন্স ডিজিজ প্রোগ্রেশনকে হেল্প করে না। কাজেই প্রোগ্রেশনে হেল্প করে স্টাডি শোড ইজ এক্সারসাইজ এক্সারসাইজ এক্সারসাইজ। আমি আমার পার্কিনসন্স পেশেন্টদেরকে অলওয়েজ বলি, এই শ্লোকটা তাদেরকে শিখিয়ে দিই, মুখস্থ করিয়ে দিই, কাব্য আকারে বলে দিই, এক্সারসাইজ এক্সারসাইজ এক্সারসাইজ। আচ্ছা, সো এক্সারসাইজ ইম্পর্টেন্ট থিং। এরপরে আছে হচ্ছে রিহ্যাব। রিহ্যাব ইজ ইম্পর্টেন্ট, নট অনলি ফিজিক্যাল থেরাপি, অকুপেশনাল থেরাপি অ্যান্ড স্পিচ থেরাপি। এরপরে আসে হচ্ছে যে সার্জিক্যাল অপশন আছে কিনা। বিদেশে আচ্ছা, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি। ফিজিক্যাল থেরাপি ঠিক আছে, কিন্তু স্পিচ থেরাপি কি পার্কিনসন্স ডিজিজের জন্য আমাদের বাংলাদেশে এটা স্পিচ থেরাপি অনেক জায়গায় দেয়া হচ্ছে, মানে এটার সম্পর্কে জানতে চাই। হ্যাঁ হ্যাঁ, বেশ কিছু ইনস্টিটিউট আছে, লাইক মাদার ইনস্টিটিউট হচ্ছে সিআরপি, যেখানে স্পিচ থেরাপিস্ট তৈরি হয়, অকুপেশনাল থেরাপিস্ট তৈরি হয়, মানে তারা পার্কিনসন্স ডিজিজের এই ধরনের স্পিচ থেরাপি দিয়ে থাকেন। এক্স্যাক্টলি, তারা হয়তো কতজন ট্রেন্ড হয়েছে আমি জানি না, কিন্তু শীঘ্রই দরকার আমাদের। কারণ আপনি জানেন যে সোয়ালো এফেক্টেড হয়, স্পিচ এফেক্টেড হচ্ছে পার্কিনসন্স ডিজিজ দিয়ে, তাহলে এর চিকিৎসা তো স্পিচ থেরাপিস্টই দায়িত্ব নিতে হবে এবং বিশেষ রোল তাদের প্লে করতে হবে, এবং এটার ইম্পর্টেন্স আছে। এখনই দরকার বাংলাদেশের জন্য পার্কিনসন্স এক্সারসাইজ সেন্টার হওয়া বিদেশের মতো। কারণ আমাদের রুগীরা আসলে অসহায়, বাসায় থেরাপিস্ট তারা আনতে পারে, কিন্তু ধরুন একজনের বাড়ি ধরেন রামপুরা, তার আশেপাশে কোনো সেন্টার নাই, সে যাবে কোথায়? কাজেই সে অসহায়, কিন্তু তার থেরাপি দরকার। থেরাপি না হলে সে অ্যাডভান্সড পার্কিনসনে পরিণত হবে, আর অ্যাডভান্স পার্কিনসনে পরিণত হলে তাকে আইসিইউতে ভর্তি হয়, যেটা আমাদের আইসিইউ টিম, আমাদের ডেডিকেটেড আইসিইউ টিম কাজ করে যাচ্ছে। কিন্তু হয় কি, ম্যানেজ করা খুব কঠিন হয়ে পড়ে। অথচ এই রোগীটাই যদি এক্সারসাইজ এবং থেরাপি কন্টিনিউ করতো মেডিসিনের পাশাপাশি, তাহলে তার আইসিইউ কেন, হসপিটাল সেবারই প্রয়োজন হতো না। এবং রিক্রিয়েশনাল থেরাপি ইম্পর্টেন্ট। রিক্রিয়েশন, আপনি বললেন যে স্ট্রেস এবং মানসিক অবস্থারও অবনতি ঘটে, কাজেই রিক্রিয়েশন সেন্টারও তৈরি হতে হবে পার্কিনসন্স পেশেন্টদের জন্য। আচ্ছা, একজন পার্কিনসন্স ডিজিজে আক্রান্ত একজন পেশেন্ট, যদি আপনি যেটা বলেন যে যদি ঠিকমতো মেডিসিন নেন এবং এক্সারসাইজ এবং যেই থেরাপিগুলা কথা বললেন আপনি, সেটা যদি রেগুলার নেওয়া হয়, তাহলে কি স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব? অবশ্যই সম্ভব। কারণ হচ্ছে প্রত্যেকটা সেক্টর যদি আপনি টাচ করেন, কনস্টিপেশনকে টাচ করলেন, আপনি যদি ডিপ্রেশনকে টাচ করলেন, আপনি যদি হ্যালুসিনেশনকে টাচ করেন, তাহলে তার সমস্ত প্রবলেমগুলো আপনি সলভ করতে পারছেন। এক্সারসাইজ করার মাধ্যমে আপনি তার প্রোগ্রেশনকে কমাচ্ছেন, রাইট? ধরেন আপনি যদি এক্সারসাইজ না করেন, শুধু ওষুধ খান, 65 ইয়ার্সে যদি ডায়াগনোসিস হয়, উইদিন 5 years ইউ উইল বি ডিটোরিওরেটেড and you are going to the advanced condition. But exercise যদি আপনি করেন, তাহলে প্রোগ্রেশনটা যেহেতু আপনি কন্ট্রোল করতে পারছেন, ইভেন 95 ইয়ার্সেও সে দৌড়াবে না, হয়তো কেউ হাঁটবে এবং স্বাভাবিকভাবে সিমটম কিছু থাকবে, কিন্তু অ্যাটলিস্ট আইসিইউতে তাকে জীবন কাটাতে হবে না, কিংবা বেড রিডেন অবস্থায় থাকতে হবে না। আরেকটা বিষয় হচ্ছে যে সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে কিনা। বিদেশে আছে এক ধরনের, আপনি নিশ্চয়ই আমাদের স্ক্রলে দেখেছেন যে এক ধরনের ডিবিএস প্লেসমেন্টের মাধ্যমে একটা ব্যাটারি, ওখান থেকে প্লেসমেন্ট এনে এখানে ব্যাটারি দিয়ে বাইরে থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ইলেকট্রিসিটি বাড়িয়ে কমিয়ে ইলেকট্রিসিটি ট্রিটমেন্ট দিয়ে চিকিৎসা করা হচ্ছে। আচ্ছা, এটা বিদেশে, কিন্তু আমাদের দেশে তো এখনো এটা অ্যাভেলেবল না। এই গতকাল যে আমরা অনুষ্ঠান করলাম, আমরা একজন এক্সপার্টকে ইনভাইট করেছিলাম, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে তারা করছেন, তবে খুবই অপ্রতুল। 9 বছরে তারা 7-8টা করেছেন বলে আমাদেরকে বলেছেন। কিন্তু পার্কিনসন স্পেশালিস্টদেরকে ব্যাপক ভিত্তিকভাবে তৈরি হতে হবে, নিশ্চয়ই, যারা ওই ডিবিএস ট্রিটমেন্টকে কন্টিনিউ করতে পারে। আমাদের হাতে বেশি সময় নেই, আমি খুব সংক্ষেপে, সম্ভব হলে যদি এক লাইনে আপনি বলতে পারেন যে আপনি এর আগে আমাদের একটি সেশনে বলেছিলেন যে পার্কিনসন ডিজিজ এর পেশেন্টদের উপর মাল্টিডিসিপ্লিনারি ইউনিট তৈরির কথা বলেছিলেন, সেটার আপডেট অথবা তার অগ্রগতি কি? আমি আসলে এটা আমার মিশন এবং ভিশন। স্কয়ার
is very dedicated to form it. They are helping me এবং শীঘ্রই এর সুফল পাওয়া যাবে। একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ ছাড়া যেহেতু ব্যাপক ভিত্তিক সিমটম, এখানে চিকিৎসক, মেডিসিন চিকিৎসক লাগবে, নিউরোলজিস্ট লাগবে এখানে। তার মানে এটা সবই আপনাদের প্ল্যানের মধ্যে আছে এবং এটা অনগোয়িং। আচ্ছা, এক সময় আলোর মুখ দেখবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই। আমাদের হাতে আর 30 সেকেন্ডের মতো সময় আছে, আপনি যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে কোনো কিছু বলতে চান। আমার প্রিয় পার্কিনসন্স ডিজিজ আক্রান্ত মুরব্বীরা এবং ভাই বোনেরা, আপনারা এই থিমটা মনে রাখেন, এক্সারসাইজ এক্সারসাইজ এক্সারসাইজ। নিয়মিত ওষুধ খান, এক্সারসাইজ করেন, ফিজিক্যাল থেরাপি সেন্টারে দরকার হলে ভর্তি হন এবং রেগুলার আসা যাওয়া করেন এবং অলস হবেন না। আপনি যদি আজকে অলস হন, আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন এবং পার্কিনসন আপনাকে হাক করবে। আর আপনি যদি আজকে এক্সারসাইজ করেন তাহলে এই রোগের প্রতিরোধ, তাহলে আপনি পার্কিনসনকে কিক আউট করতে পারবেন। জি নিশ্চয়ই। আপনাকে অসংখ্য শুভকামনা রইল আপনাদের প্রতি। জি, আপনার জন্য শুভকামনা এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক দেখছিলেন মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টরস চেম্বার। আমরা চেষ্টা করেছি পার্কিনসন্স ডিজিজ সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোনের মাধ্যমে পরামর্শ দিতে। আশা করি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙা টেলিভিশনে। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, মাছরাঙার সঙ্গেই থাকুন।